বলছি না এখন আমার বিরুদ্ধে কেন ক্ষোভ দেখেন বাংলাদেশের রাজনীতির একটা কালচার হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা তাকে অসম্মানিত করা এটি একটি ব্যাড কালচার গ্রো করেছে এটি সহজে এটা আসলে ব্লার হবে না সহজে যাবে না মোছা এত সহজ না তো কিছু মানুষ থাকে তারা হচ্ছে গিয়ে অন্যের পায়ে পাড়া দেয়া বা রাজনৈতিক দিক থেকে যদি প্রতিদ্বন্দ্বী হয় তাহলে সেক্ষেত্রে তাকে হেয় করা হেয় প্রতিপন্ন করা এভাবে করে আসলে হাতে না মেরে অসত্য ঘটনা প্রকাশ করে তাকে ইজ্জতে মারা বিষয়টা হচ্ছে এরকম তবে আপা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে মানে কি ঘটেছিল যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন আপনি ধন্যবাদ আপনাদের সবাইকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার কিছু বন্ধু সাংবাদিক রয়েছেন বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আমার নিয়োগ হয়েছে 7ই সেপ্টেম্বর 2024 এবং বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টালে সেটি প্রকাশিত হয়েছেন এবং সেই সাথে একটি প্রজ্ঞাপনও জারি হয়েছেন তো বিষয়টি দেখার পর সত্যিই আমি অনেক কনসার্ন এবং উদ্বিগ্ন এবং সেই সাথে আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি প্রচুর ফোন আসতেছে কল আসতেছে এবং এই বিষয়টি সম্পর্কে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির মাধ্যমে জানিয়েছি পোস্ট করে যে এটি টোটালি ভুয়া এবং অসত্য এর সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং এ ব্যাপারে আমি জ্ঞাত নই তো তারপরে হচ্ছে গিয়ে নানাভাবে বিভিন্ন মিডিয়া হাউস অনলাইন অফলাইন পত্রিকা থেকে ফোন দিচ্ছে কথা বলছে তো আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাদের সাথে মুখোমুখি হয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে নিয়োগের যে বিষয়টি এই যে নিউজ বা এই প্রজ্ঞাপন জারি করা এটি প্রথম কলাম থেকে শুরু করে লাস্ট কলাম অবধি পর্যন্ত টোটালি মিথ্যে একটি অসত্য একটি নিউজ তারা প্রকাশ করেছেন দেখেন আমার জায়গা থেকে আমি বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি এইভাবে যে আমার 5 তারিখে বিয়ে হয়েছে আমি 9 তারিখে আমার শ্বশুরবাড়ি থেকে আমি ঢাকায় এসেছি আমি 7 তারিখে তো ঢাকায় ছিলাম না এবং আমি এই ব্যাপারে টোটালি আমি কিছু জানি না এবং আমার দুইটা পরিবারই এখন আমরা বিব্রত এবং সেখানে আমার স্বামীর নাম পর্যন্ত ভুল দিয়েছে মানে হোয়াট ইজ দিস মানে এই বিষয়টা নিয়ে সত্যিই আমি খুবই আমি বিব্রত এবং আমি মনে করি আমার মানহানি করা হয়েছে একটি শ্রেণী আমার পিছনে লেগেছে রাজনৈতিকভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই অসুস্থ প্রতিযোগিতায় নেমেছেন এবং আমাকে নানাভাবে কূটকৌশল করে পরাস্ত না করতে পেরে হলুদ সাংবাদিকতার মধ্য দিয়ে আমাকে আসলে অপমান অপদস্থ দেশের মানুষের কাছে এবং সারা বিশ্ববাসীর কাছে আমার সম্মান হেয় করার জন্য মান ক্ষুণ্ণ করার জন্য আমার মানহানি করার জন্য এই চক্রান্ত একটি শ্রেণী করছে বলে আমি মনে করছি যে আমরা যে নিউজটি দেখলাম সেখানে উপদেষ্টা নাহিদকে জড়িয়ে আপনাকে নিয়ে একটি নিউজ করা হয়েছে তো আসলে সে বিষয়ে আপনি কোনো আইনগত পদক্ষেপে যাবেন কি দেখেন আসলে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেত্রী এবং নাহিদ আসিফ এবং তাবাসসুম যারা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তারা কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন হ্যাঁ তো সেই জায়গা থেকে ওদের সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক তো ওরা যখন আসলে গুম হয়ে গিয়েছেন 21শে জুলাই যখন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন তখন আসলে ওদের সাথে পরিবারের ওইরকম কেউ ছিলেন না নাহিদের ওয়াইফ সাথে ছিলেন তো ও অনেক ভরকে গিয়েছিলেন ওর হাজব্যান্ডের এই অবস্থা দেখে আর অভিভাবকের জায়গা সিনিয়র কেউ না থাকলে স্বাভাবিক একটু অফিসিয়ালি একটা বিষয় থাকে মেনটেন করার জন্য তো সেই সময় আসলে আমাকে আমার এক সহকর্মী জিলু খান নামে তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে নাহিদ আসছে গণস্বাস্থ্যে আপনি গিয়ে একটু ওকে ভর্তির ব্যাপারটা দেখেন তখন আমি ফর্মালিটিসগুলো পূরণ করি এবং সেইভাবে করে ওকে ভর্তি করানোর ব্যবস্থা করি ওই সময় ইনফরমেশন ডেস্কে ওরা বলছিল কিভাবে এই পেশেন্ট আসছে কেন আসছে কি হয়েছে ডাক্তার এমার্জেন্সিতে বারবার এই কথাগুলো জিজ্ঞেস করছিল কারণ সকল হাসপাতালে আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য একটি সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল তো সেই জায়গা থেকে আমি যেহেতু ডক্টর জাফরুল্লাহ স্যারের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি ওখানকার অ্যাডমিন থেকে শুরু করে সবাই মোটামুটি আমাকে চিনে তো তখন আমি আসলে ওর চিকিৎসাটা আমার কাছে মনে হয়েছে ফার্স্ট দরকার এবং চিকিৎসাটা বিলম্বিত যেন না হয় সেজন্য ভর্তি করার জন্য আমি বলেছি যে আমার ছোটো ভাই হয় আপনারা ওকে ভর্তি নিয়ে নেন দ্যাটস ইট তো ওই সময় ওই ইনফরমেশনটা ডিজিএফআই এনএসআই বা কাউন্টার টেররিজমের যারা ছিলেন
তো যত বাহিনী আছে, সংস্থা আছে, তারা এই বিষয়টিকে কোট করে বিভিন্ন সাংবাদিক বলেন বা গণমাধ্যম বলেন, তাদের মাঝে আসলে বিষয়টি এস্টাবলিশড করেছেন এবং আমাকেও নানাভাবে নজরবন্দি করা বা আমাকে মেন্টাল প্রেশার দেয়া। এবং আমি যে হসপিটালে ছিলাম 310 নম্বর কেবিনে, তো সেখানে আমার রুমের সামনে কিন্তু দুজন ডিজিএফআই সবসময় বসে থাকতো। এইভাবে করে আসলে ওনারা ওই সময়টা নির্যাতন করেছে। ওই সময়টা একটা যুদ্ধের সময় গিয়েছেন, একজন যোদ্ধাকে কিভাবে সেভ করা যায়, একজন যোদ্ধাকে কিভাবে প্রাণে বাঁচিয়ে রাখা যায়। আমি মনে করেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ, তো সেই জায়গা থেকে নাহিদকে সেফ রাখা, তাকে সুস্থ রাখা, তাকে প্রাণে যেন কেউ মেরে ফেলতে না পারে, বিনা চিকিৎসায় যেন সে মারা না যায়, সেই জায়গা থেকে আমি বড় বোনের জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি। আমি তার সাংগঠনিক বড় বোন ছিলাম এবং তার ইউনিভার্সিটিরও বড় বোন, এবং তার সাথে আমার একটা ভাই বোনের মিষ্টি একটা সম্পর্ক। সেই সাথে পারিবারিকভাবেও তার বাবা মা এসেছিলেন, তারাও আমাকে হাত ধরে বলে গেছেন যে আমরা থাকতে পারছি না, আপনি আছেন, আপনি ওর বোনের মতো, আপনি দেখে শুনে রাখেন। আমার নাম্বার নিয়ে গেছে, তারা যোগাযোগ করেছে এবং সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো যারা রয়েছেন, বিভিন্ন মিডিয়া, আল জাজিরা, এএফপি নিউজ থেকে শুরু করে বাংলাদেশে যত গণমাধ্যম, সবাই আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলেছে, ওর আপডেট জেনেছে এইভাবে করে। তো যখন একটা যুদ্ধ হয় সেই প্রেক্ষাপটে অনেক সময় দেখা গেছে আপনার পরিবারের মানুষকেও যদি আপনি স্বীকার করেন, দেখা গেছে তার জীবনটা তখন নাশ হয়ে যেতে পারে। তো সেই প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেছে। ধরেন 1971 সালে বঙ্গবন্ধু কি বলেছেন যে আপনাদের হাতে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করেন। তো সেই 71 সাল তো চলে গেছে, আপনি চাইলেই তো এখন আপনি অস্ত্র নিয়ে রাজপথে নামতে পারবেন না, তাহলে তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। কিন্তু তখন যদি নামতেন তখন আপনি মুক্তিযুদ্ধ ছিলেন। তো ওই সময়টা আসলে প্রেক্ষাপটটা আলাদা, সেইটাকে আপনি ওইভাবে করে প্রেজেন্ট করতে পারবেন না। তো ওই প্রেক্ষাপটে আমার ওই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি ছিল, নাহিদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, আন্দোলনের সফলতার জন্য। যার কারণেই নাহিদরা বেঁচে আছে বলেই আজকে 5ই আগস্টের মতো একটি সফলতার মুখ আপনারা দেখতে পেয়েছেন এবং 5ই আগস্টে আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। চাপা জুলাইয়ে যে ছাত্র রাজপথে নেমেছিল, আমরা দেখেছি জুলাইয়ের আগে 2018 থেকে সম্ভবত আপনারা এই দাবিটা নিয়ে রাজপথে ছিলেন। 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং গণ অধিকারের জন্ম কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতা ধরে যখন এই প্রজ্ঞাপন জারি করা হয় যে কোটা সংস্কার আন্দোলন করার দরকার নেই, এটা কোটা বাদ দেওয়া হয়েছে, তখন কিন্তু আমরা বিষয়টি স্টপ করে দিয়েছিলাম। কিন্তু সেটি আবার কিন্তু হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার কিন্তু আবার সেটি পুনর্বহাল করছে। সেই দাবানলটি কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। এই স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং রক্তের মাধ্যমে, শহীদের মাধ্যমে আসলে এই আমাদের দাবি দেওয়া পূর্ণ হয়েছে এবং শহীদের রক্তের বিনিময়ে আপনাদের ত্যাগ, আমাদের ত্যাগ, সকল আপামর জনগোষ্ঠীর ত্যাগের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট পেয়েছি। তো 2018 থেকে 2024 পর্যন্ত আপনারা বিজয় অর্জন করতে পেরেছেন এবং এই যে আমাদের যে ছাত্র জনতা রয়েছে তাদের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। তো স্বাধীন হওয়ার পরে আপনার মানে কোনো ধরনের মানে আপনার প্রতি কোনো ধরনের ক্ষোভ বা কেন এই ধরনের নিউজ আপনার জন্য অনলাইনে আসবে, নাহিদের সাথে আপনার মূলত কী সম্পর্ক? আমি নাহিদের বিষয়টা একাধিকবার ক্লিয়ার করেছি, আপনারা পিছনের আপনাদের রেকর্ডে ভিডিও দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এটি নিয়ে বিডি প্যানোরামা যেটি করেছে এটি অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন এবং আমি মনে করি রাজনৈতিকভাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য, মানহানি করার জন্য একটি গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাকে সমাজের কাছে, মানুষের কাছে, দেশের কাছে আমাকে ছোট করে দিচ্ছে এবং আমাকে মানুষের কাছে হেনস্থা করার জন্য, আমার রাজনৈতিক পরিসর ছোট করার জন্য, ক্ষুদ্র করার জন্য এটি একটি অপচেষ্টা। এবং আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে যাব এবং আমার এই বার্তাটি পৌঁছে যাবে এবং সেই সাথে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মাধ্যমে যে এটি একটি ভুয়া নিয়োগ ছিল এবং এটি টোটালি অসত্য ছিল। এই নিয়োগের সাথে এবং এই প্রজ্ঞাপনের সাথে ফাতিমা তাসনিমের কোনো ধরনের সংস্রব নেই। আমরা জানি আপনি দেশের বাইরে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, আপনি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। সেটাকে কেন্দ্র করে এ ধরনের একটি নিউজ প্রচার হতে পারে কিনা আপনার কী ধারণা রয়েছে?
আমি শারীরিক কিছু জটিলতায় ভুগেছিলাম, যার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে গিয়েছিলাম, চিকিৎসা করে এসেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তবে আমার কাছে মনে হচ্ছে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমি পটুয়াখালী 4 আসন থেকে নিজেকে ভাবছি। সেখানে আমি ট্রাকে সকল জনগণকে ট্রাকের পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং সেই অনুযায়ী কাজ করছি। তো সেখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা করবে, আসলে তাদের এটি একটি নীল নকশা হতে পারে বলে আমি আশঙ্কা করছি। এবং কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। তো সেই জায়গা থেকে বা যারা বিগত দিনে ছাত্রলীগ, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তারা তো বিভিন্ন ছদ্মবেশে ফিরে এসেছেন, কোনোভাবেই আমাদেরকে ঘায়েল করতে পারেনি। হয়তোবা এই কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু অনলাইন পোর্টাল তারা পয়সার বিনিময়ে কিনে তারা আমাদেরকে অসম্মান করছে বলে আশঙ্কা করছি। আচ্ছা আপা, আমি ছোট্ট একটু প্রশ্ন করবো, সেটি আপনি ইতিমধ্যে ক্লিয়ার করেছেন, আরেকটিবার যদি ক্লিয়ার করতেন। আপনি বলেছেন 5 তারিখে আপনার বিবাহ হয়েছে, তো আপনি কি মনে করছেন কি না আপনার এই যে 5 তারিখে বিবাহ হয়েছে, আপনার স্বামীর নামটাও তারা ভুল প্রচার করেছে, এতে করে